হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। ফ্রেন্ডস, আজ আমরা ক্লাস নাম্বার 19 করব টেক্সট সিরিজের। আর আজকের ভিডিওটা হতে চলেছে 9-10-এর সমস্ত টেক্সটের পাবলিকেশান ডেটগুলো। ওকে, তো দেখো যে 25টা টেক্সট আমাদের রয়েছে 9-10-এর, এই টেক্সটগুলোর 3 ধরনের ডেট হতে পারে। এক হচ্ছে কম্পোজিশান ডেট, একটা হলো পাবলিকেশান ডেট, আর যে ড্রামাগুলো রয়েছে আমাদের, সেই ড্রামাগুলোর ক্ষেত্রে আর একটা এক্সট্রা ডেট আমাদের করতে হয়, সেটাকে বলা হচ্ছে ডেট অফ প্রোডাকশান, ফার্স্ট প্রোডাকশান, মানে প্রথম কবে স্টেজ হয়েছিল ড্রামাটা। তো ড্রামার ক্ষেত্রে 3টে করে ডেট আমাদের পড়ে নিতে হবে। আর যে আমাদের কবিতাগুলো রয়েছে, তোমার এসেগুলো রয়েছে এবং শর্ট স্টোরিগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আমাদের কেবলমাত্র পাবলিকেশান ডেটটাই করতে হবে। কিছু কিছু কবিতার ক্ষেত্রে আমাদের কম্পোজিশান ডেটটাও করে রাখা দরকার। তো কোনটার ক্ষেত্রে আমরা কম্পোজিশান ডেটগুলো মুখস্থ করব সেটা আমি বলে দেবো তোমাদের করানোর সময়। তো আগে প্রত্যেকটার আমরা পাবলিকেশান ডেটগুলোকে এখানে দেখে নিই এবং সাথে সাথে তোমরা মুখস্থ করে নাও। তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পাবলিকেশান ডেটগুলো, এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর ড্রামাগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রথম স্টেজ কবে হয়েছিল এটা মুখস্থ করতে হবে আমাদের। যদি আমি টাইম পাই এরপরে আরেকটা ভিডিওতে 11-12-এর টেক্সটগুলোও আমি করিয়ে দেবো। তো 11-12-এর যে টেক্সটগুলো রয়েছে, টোটাল 34টা টেক্সট রয়েছে, তার মধ্যে 12টা টেক্সট কমন। তাহলে বাকি যে 22টা টেক্সট রয়েছে তাদের পাবলিকেশান ডেটগুলো আমাদের করে নিতে হবে। যদি টাইম পাই আমি বানাবো, বলতে পারছি না এখনও বানাতে পারবো কি না আমি। তো ফ্রেন্ডস, যাই হোক, চলো শুরু করা যাক। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। টেক্সটের নাম লিখবো আমরা, তারপরে তার পাবলিকেশান ডেটটা লিখবো। এবার দেখো, এই যে পাবলিকেশান ডেটগুলো কিছু কিছু ক্ষেত্রে 2টো করে আসবে, কারণ কবিতার ক্ষেত্রে বা শর্ট স্টোরির ক্ষেত্রে প্রথমে এগুলো কোনো একটা পত্রিকায় পাবলিশ হয়, মানে জার্নালে পাবলিশ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে নিউজ পেপারেও পাবলিশ হয়, তারপরে একটা বুক ফর্মে পাবলিশ হয়, অর্থাৎ বই আকারে আসে। সেই জন্য কখনো কখনো আমরা দেখব 2টো করে পাবলিকেশান ডেট আছে। কিছু টেক্সটের ক্ষেত্রে আবার পরপর 2বার পাবলিশ হয়েছে, মানে প্রথমে একটা বুকে পাবলিশ হয়েছে, তারপরে আবার একটা বুকে পাবলিশ হয়েছে। সেটা যদি ইম্পর্টেন্ট থাকে সেটাও আমি তোমাদের বলে দেবো যে কোনটার ক্ষেত্রে এটাও পড়ে রাখতে হবে আমাদের। তো চলো শুরু করা যাক। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমরা নাম্বার 1 থেকে শুরু করব। প্রথমে আমরা দেখব এসেগুলো। তো চলো স্টার্ট করি। ডিয়ার ফ্রেন্ডস, চলো স্টার্ট করি আমরা। নাম্বার 1, ড্রিম চিলড্রেন এ রেভারি। এই যে এসেটা, এটা পাবলিশ হয়েছিল দেখো প্রথম 1822 সালে জানুয়ারি ইস্যুতে লন্ডন ম্যাগাজিনের। এবার এই যে মাসগুলো লিখছি আমরা, এগুলো হচ্ছে এই যে পত্রিকাগুলো, যেহেতু এগুলো মাসিক পত্রিকা, সেই জন্য কোন মাসের ইস্যুটাতে পাবলিশ হয়েছিল সেটা লেখা আছে এখানে। তো যেমন লন্ডন ম্যাগাজিনের জানুয়ারি মাসের যে ইস্যুটা ছিল, জানুয়ারি ইস্যু, সেইটাতে 1822 সালে প্রথম পাবলিশ হয়েছিল এই তোমার এসেটা। আর যদি বলে বুক আকারে কখন পাবলিশ হয়েছিল, তাহলে হবে 1823 সাল। 1823 সালের এসেজ অফ এলিয়া, এই গ্রন্থটাতে পাবলিশ হয়েছিল ড্রিম চিলড্রেন। তাহলে 2টো সালই তোমাদের মাথায় রাখতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে এখানে এটা কবে লেখা হয়েছে আসবে না, কম্পোজিশনটা আসবে না, এর ক্ষেত্রে পাবলিকেশানটা আসতে পারে। এবারে পাবলিকেশানের মধ্যে যদি তোমাকে বলে যে ফার্স্ট পাবলিশড কবে হয়েছে, তখন অ্যান্সার করবে লন্ডন ম্যাগাজিন 1822 জানুয়ারি। মানে ধরো বললো যে ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এবার 1822ও আছে 23ও আছে, তখন অবশ্যই 22 অ্যান্সার করে আসবে। কিন্তু যদি বলে ফার্স্ট পাবলিশড ইন এ বুক ফর্ম যদি বলে, তাহলে অ্যান্সার করবে 1823। কোথায়? এসেজ অফ এলিয়া। আশা করছি ক্লিয়ার। এইভাবে প্রত্যেকটাই করব আমরা। 2 নম্বর দেখো, প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এই এসেটা পাবলিশড হয়েছিল 1969 সালে যে বইটাতে, সেটার নাম হচ্ছে প্রিলিউড টু ইংলিশ। এর ক্ষেত্রে কোনো ম্যাগাজিনের ব্যাপার নেই, শুধুমাত্র একটা সাল মনে রাখবে, 1969, এ প্রিলিউড টু ইংলিশ। ক্লিয়ার? তাহলে 2টো এসে আমাদের হয়ে গেল, সাথে সাথে মুখস্থ করে ফেলো। তাহলে ড্রিম চিলড্রেন আমরা পেলাম যে প্রথম পাবলিশ হচ্ছে 1822-এর জানুয়ারি ইস্যু, লন্ডন ম্যাগাজিন। ক্লিয়ার? প্রিন্সিপালস অফ গুড রাইটিং, আচ্ছা, চার্লস ল্যাম্ব, ড্রিম চিলড্রেন, লন্ডনের বাসিন্দা, তাহলে লন্ডন ম্যাগাজিন, এইভাবে মনে রাখতে পারবে। আর যেটা আমাদের প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেই জন্য এ প্রিলিউড টু ইংলিশ, 1969। ঠিক আছে, 6 আর 9। লেগুন হচ্ছে তোমার এই যে স্টোরিটা, তো 4টে স্টোরি পরপর আমরা দিচ্ছি। তো লাগুন হচ্ছে তোমার প্রথম পাবলিশ হয়েছিল 1897
জানুয়ারি ইস্যু কর্নহিল ম্যাগাজিন। কর্নহিল ম্যাগাজিনে প্রথম লাগুন পাবলিশ হয়েছিল কত সাল দেখো, 1897। তাহলে লাগুনের মধ্যে দেখো 7ও আছে, 8ও আছে, 9ও আছে। তাহলে 1897 কর্নহিল ম্যাগাজিন জানুয়ারি ইস্যু। বুক আকারে যদি বলে তাহলে লাগুনের মধ্যে একটা আনরেস্টের ব্যাপার আছে, সেই জন্য মনে রাখবে আনরেস্ট শব্দটা মনে রাখবে, তাহলে টেলস অফ আনরেস্ট মনে পড়ে যাবে। আর ঠিক এর পরের বছর পাবলিশ হয়েছিল 1898। ঠিক আছে, তাহলে লাগুন পেলাম আমরা প্রথম 1897। এই তোমার ইস্যুটা নাও আসতে পারে, শুধুমাত্র সালটাও যদি মনে রাখতে পারো এটা মোর দ্যান এনাফ, প্রয়োজন হবে না তোমার ইস্যু মানে মাসটা মনে রাখার দরকার নেই। তাহলে 1897 কর্নহিল ম্যাগাজিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই লাগুনের পাবলিকেশান ডেটটা। তাহলে মুখস্থ করে নাও, কর্নহিল ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে 1897 প্রথম, বুক আকারে পাবলিশ হচ্ছে 1898 টেলস অফ আনরেস্ট। নেক্সট চলে এসো দ্য অক্স। দ্য অক্সের ক্ষেত্রে 3টে ডেট আমাদের মনে রাখতে হবে। প্রথম পাবলিশ যদি বলে তাহলে হচ্ছে এটা মার্চের ইস্যুতে 1939 মার্চ ইস্যুতে দ্য অ্যাটলান্টিক এই পত্রিকায় পাবলিশ হয়েছে। 1939 মার্চ ইস্যু দ্য অ্যাটলান্টিক। সেম ইয়ারে 1939-এরই জুন ইস্যু যেটা ছিল সেখানে উইকলি পত্রিকাতে আবার পাবলিশ হয়েছিল এটা। তাহলে আটলান্টিক 1939-এর মার্চ ইস্যুতে, তারপর জুন ইস্যু 1939 উইকলিতে পাবলিশ হচ্ছে। আর যদি বলে বুক আকারে কবে পাবলিশ হয়েছে, 1963 7/5 7/5 এখানে পাবলিশ হচ্ছে 1963-তে। এরপর চলে এসো লোটাস ইটার। লোটাস ইটার প্রথম পাবলিশ হয়েছিল ন্যাশেজ ম্যাগাজিনে। ন্যাশেজ ম্যাগাজিন অক্টোবর ইস্যু 1935। খুব কাছাকাছি দেখো এই দুটো, এটা 1939, এটা 1935। তাহলে 1935-এর অক্টোবর ইস্যু ন্যাশেজ ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে লোটাস ইটার। তারপরে বুক আকারে 1940-এ পাবলিশ হচ্ছে দ্য মিক্সচার অ্যাজ বিফোর। ঠিক আছে, তাহলে লোটাস ইটার পাবলিশ হচ্ছে দ্য মিক্সচার অ্যাজ বিফোর এই বইটাতে, সাল হচ্ছে 1940। আর অক্স পাবলিশ হচ্ছে 7/5 এই গ্রন্থে, সাল হচ্ছে 1963। আর লাগুন পাবলিশ হয়েছিল টেলস অফ আনরেস্ট, সাল হচ্ছে 1898। লাস্ট চলে এসো আমাদের শেষের যে গল্পটা, 4টি স্টোরি রয়েছে আমাদের 9-10-এর সিলেবাসে। দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা প্রথম পাবলিশ হয়েছিল ডিসেম্বরের 1905-এ। মনে করো গিফট অফ ম্যাজায়ে ক্রিসমাসের কথা রয়েছে, তো ক্রিসমাস কখন হয়, ডিসেম্বরে হয়। তাহলে সেই হিসেবে তোমাদের মনে পড়ে যাবে যেটা ডিসেম্বর হবে। সালটা শুধু মনে রাখবে ভালো করে, 1905। 1905-এর দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, এটা নিউ ইয়র্কের ঘটনা। তাহলে নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড। আর ড্রিম চিলড্রেন লন্ডন চার্লস ল্যাম্ব, তাহলে ওটা হচ্ছে লন্ডন ম্যাগাজিন। আর গিফট অফ দ্য ম্যাজাই নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড 1905-এর ডিসেম্বর ইস্যু। আর বুক আকারে এটা পাবলিশ হয়েছিল 1906-এর দ্য 4 মিলিয়ন। ক্লিয়ার, দ্য 4 মিলিয়ন। তো এই হচ্ছে আমাদের প্রথম 6টা টেক্সট আমাদের হয়ে গেল। তো দেখে নাও ভালো করে, একবার প্রথম থেকে কি পড়ে দেবো আমি। তো চলো, ড্রিম চিলড্রেন দেখো 1822 লন্ডন ম্যাগাজিন। ঠিক তার পরের বছর 1823 দ্য এসেজ অফ এলিয়া। এসেজ অফ এলিয়া। প্রিন্সিপালস অফ গুড রাইটিং, এটা শুধুমাত্র বুকটা মনে রাখবে, এ প্রিলিউড টু ইংলিশ 1969 69। লাগুন এলিয়া 1800 চলে আসবে, 1897 আর 1898। 1897 কর্নহিল ম্যাগাজিন, 1898 টেলস অফ আনরেস্ট। অক্স চলে এসো, 3টে মনে রাখবে, আটলান্টিক 1939-এর মার্চ, উইকলি 1939-এর জুন, আর 7/5 1963। ঠিক আছে, নেক্সট চলে এসো লোটাস ইটার অক্টোবর 1935 ন্যাশেজ ম্যাগাজিন, 1940-এর দ্য মিক্সচার অ্যাজ বিফোর। আর দ্য গিফট অফ দ্য ম্যাজাই ডিসেম্বর 1905 নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, 1906 দ্য 4 মিলিয়নস। চলো নাম্বার 7 থেকে দেখি আমরা। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা 3টে ড্রামা দেখে নিই। তো প্রথম দেখো নাম্বার 7, শি স্টুপস টু কঙ্কার। ড্রামার ক্ষেত্রে বলেছি তোমাদের যে 3টে করে ডেট আমরা পাই, একটা কম্পোজিশনের, একটা পাবলিকেশানের আর একটা প্রোডাকশানের।
তো সি স্টুপস টু কঙ্কার কম্পোজড হয়েছিল, মানে লেখা হয়েছিল 1771 সালে, পাবলিশড হয়েছিল প্রথম 1771 সালে। প্রথম স্টেজ হয়েছিল কবে? এটা 15ই মার্চ 1773। কোথায় হয়েছিল? কভেন্ট গার্ডেন থিয়েটার। তো ড্রামার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে কবে স্টেজ হয়েছে সেটা আর কোথায়। তো 15ই মার্চ 1773, কভেন্ট গার্ডেন থিয়েটার। গার্ডেন মনে রাখবে, সি স্টুপস টু কঙ্কারের একটা সিন রয়েছে গার্ডেনে, মিস্টার হার্ডক্যাসলের বাড়ির যে গার্ডেন, সেই গার্ডেনে একটা সিন রয়েছিল। তো সেই গার্ডেনের কথা মনে রাখবে, তাহলেই তোমাদের মনে পড়ে যাবে কভেন্ট গার্ডেন থিয়েটার, সি স্টুপস টু কঙ্কার, 1773, 15ই মার্চ। নেক্সট চলে আসি আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান। লেখা হচ্ছে কবে? 1894। পাবলিশ হচ্ছে কবে? 1898। কোন বইয়েতে পাবলিশ হয়েছিল? প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট এই গ্রন্থতে পাবলিশ হয়েছিল। স্টেজ কবে হয়েছে? 21শে এপ্রিল 1894। কোথায়? অ্যাভেনিউ থিয়েটারে। রায়না থিয়েটার দেখতে ভালোবাসতো, অপেরা, রায়না অপেরা দেখতো। তো অ্যাভেনিউ থিয়েটার, নানান অপেরার অ্যাভেনিউ এসে ঘুরে বেড়াতো, এইভাবে মনে রাখবে। তাহলে অ্যাভেনিউ থিয়েটারে এটা প্রথম স্টেজ হয়েছিল 21শে এপ্রিল 1894। তো ফ্রেন্ডস, এই স্টেজ যেগুলো হয়েছে খুব ইম্পর্টেন্ট। তবে আর্মস অ্যান্ড দ্য ম্যানের ক্ষেত্রে পাবলিকেশান ডেটটা এবং বইয়ের নাম এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ। 1898 প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট, স্টেজ হচ্ছে 1894 অ্যাভেনিউ থিয়েটারে। জাস্টিস, জাস্টিস আমাদের এই তিনটে ড্রামার মধ্যে শেষে আসছে। এর লেখা হচ্ছে 1910-এ, পাবলিশও হচ্ছে 1910-এ, স্টেজও হচ্ছে 1910-এ। তো জাস্টিসটা মনে রাখা খুব সহজ, প্রত্যেকটা ডেটই হচ্ছে 1910। আর হয়েছিল কোথায় এটা? ডিউক অফ ইয়র্কস থিয়েটার। ঠিক আছে, ডিউক অফ ইয়র্কস থিয়েটার, এটা মনে রাখবে। তো চলো আরেকবার দেখে নিই আমরা। সি স্টুপস টু কঙ্কার 1773-এ এটা প্রথম স্টেজ হয়েছিল। কোথায়? গার্ডেন মনে রাখতে বলেছি, কভেন্ট গার্ডেন থিয়েটার। আর্মস অ্যান্ড দ্য ম্যান প্রথম স্টেজ হচ্ছে কবে? প্রথম স্টেজ হচ্ছে 1894-এ। কোথায়? সেই মনে রেখে, অপেরার অ্যাভেনিউ বলেছিলাম, তাহলে অ্যাভেনিউ থিয়েটার। অ্যাভেনিউ থিয়েটার 1894। আর সাথে সাথে পাবলিকেশন ডেটটাও মনে রাখবে, আর্মস অ্যান্ড দ্য ম্যানের 1898, প্লেস প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট। জাস্টিস সব 1910, 1910-এই এটা স্টেজ হয়েছিল। কোথায়? ডিউক অফ ইয়র্কস থিয়েটার। তো ক্লিয়ার? ড্রামা কমপ্লিট, আমাদের এসে কমপ্লিট, শর্ট স্টোরি কমপ্লিট। এবার আছে আমাদের 16টা কবিতা। তো চলো দেখে নিই আমরা একটা একটা করে। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা কবিতাগুলো দেখে নিই। তো চলো, নাম্বার 10, ইউলিসিস। ইউলিসিস কবিতা কম্পোজ হচ্ছে 1833 অক্টোবরে। তো তোমরা জানো এটা টেনিসন তার যে ফ্রেন্ড ছিলেন আর্থার হেনরি হ্যালাম, তার মৃত্যুর পর এটা লিখেছিলেন। তো এই কবিতাটার ক্ষেত্রে কম্পোজিশন ডেটটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছি কবিতাগুলোর ক্ষেত্রে শুধু পাবলিকেশান ডেট করবে, কিছু কিছু কবিতার ক্ষেত্রে কম্পোজিশন ডেটটাও আসতে পারে, সেগুলো আমি এখানে নোট করে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে যা যা লিখছি এগুলোই পড়বে। যদি আসে প্রশ্ন কম্পোজিশন বা পাবলিকেশান ডেট থেকে, তাহলে এর মধ্যেই আসবে। তাহলে কম্পোজিশন হচ্ছে এটা কবে? অক্টোবর মাস, এখানে মাসটাও ইম্পর্টেন্ট এই কবিতার ক্ষেত্রে, অক্টোবর 1833। আর পাবলিকেশান কবে হচ্ছে? প্রথম 1842। কোন বইয়েতে? পোয়েমস এই গ্রন্থটাতে পাবলিশ হচ্ছে। যেখানে যেখানে গ্রন্থের নাম আসবে সেটাকে আমি আন্ডারলাইন করছি, আর যেখানে কোনো নিউজ পেপার অথবা কোনো জার্নালের নাম আসছে সেটাকে আমি কোট করছি। ঠিক আছে, সিঙ্গেল কোট করছি সেটাকে, এটা খেয়াল রাখবে। তাহলে স্ট্রেঞ্জ মিটিং এই কবিতাটা দেখো, এর ক্ষেত্রেও কম্পোজিশন ডেটটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1918, কারণ এটা বিশ্বযুদ্ধের সময়কার, সেই জন্য সালটা মনে রাখবে 1918। পাবলিশ হয়েছিল প্রথম 1919 সালে, পাবলিশ হচ্ছে পস্থুমাসলি পাবলিশ হয়েছিল। হুইলস অ্যান অ্যান্থোলজি অফ ভার্স, তাহলে এই গ্রন্থটাতে প্রথম পাবলিশ হয়। তারপরে আবার 1920 সালে এটা পাবলিশ হয়েছিল কি নামে? কোন বইতে? পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন, এই গ্রন্থটাতে পাবলিশ হয়েছিল তারপরে। নেক্সট দেখো 12 নম্বর, দ্য লাস্ট রাইড টুগেদার। এই কবিতাটার ক্ষেত্রে কম্পোজিশন ডেট মনে রাখতে হবে না, হ্যাঁ কম্পোজিশন ডেট প্রয়োজন নেই মনে রাখার, এখানে শুধুমাত্র পাবলিকেশান ডেট মনে রাখতে হবে, কিন্তু দুটো। 1855-তে প্রথম পাবলিশ হয়েছিল যে বইটাতে, সেটার নাম হচ্ছে মেন অ্যান্ড উইমেন। এরপরে আবার 1868-তে পাবলিশ হয় যে গ্রন্থটাতে, সেটার নাম ড্রামাটিক রোম্যান্সেস। তো অনেক সময় এখান থেকে প্রশ্ন করে যে 1868-তে কবে, মানে কোন গ্রন্থে এটা পাবলিশ হয়েছিল, অথবা
ড্রামাটিক রোম্যান্সে যখন এটা পাবলিশ হয়েছিল সেই সালটা কত? 1868। তাহলে এখানে দুটো সাল মনে রাখতে হচ্ছে লাস্ট রাইডের ক্ষেত্রে, 1855, 1868, মেন অ্যান্ড উইমেন। দেখো লাস্ট রাইড টুগেদারে একজন পুরুষ রয়েছে, একজন মহিলা রয়েছে, মেন অ্যান্ড উইমেন। আর 1868তে ড্রামাটিক রোম্যান্স, এটা একটা রোম্যান্স। তো ড্রামাটিক রোম্যান্সে পাবলিশ হচ্ছে 1868তে। বেশ, চলো নেক্সট দেখি আমরা দ্য লিসনার্স। এই কবিতাটা যে কম্পোজিশন ডেট সেটা মনে রাখতে হবে না, শুধুমাত্র পাবলিকেশন ডেট মনে রাখবে। 1912 সালে দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস এখানে পাবলিশ হয়েছে। দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এর কম্পোজিশন ডেটটা মনে রাখতে হবে অক্টোবর 1916। চলে এসো ইউলিসিস, দেখো অক্টোবর 1833, ইউলিসিসও অক্টোবরে, ওয়াইল্ড সোয়ান্সও হচ্ছে অক্টোবর 1916। আর 1916তে উনি দ্বিতীয়বার গিয়েছিলেন কুল পার্কে, তার আগে 19 বছর আগে উনি গিয়েছিলেন 1897। ঠিক আছে, সেটাও মনে রাখবে। তাহলে পাবলিকেশান ডেট হচ্ছে এর জুন মাসের যে ইস্যুটা ছিল দ্য লিটিল রিভিউ, এই পত্রিকাটার 1917, পরের বছর। তাহলে 1917 জুন ইস্যু দ্য লিটিল রিভিউ। এই ইস্যুটার না মনে রাখলেও হবে, শুধুমাত্র সালটা মনে রাখবে। 1917তে দ্য লিটিল রিভিউ এই পত্রিকাতে প্রথম পাবলিশ হয়েছিল। তো চলো আরেকবার আমরা দেখিনি। ইউলিসিস লেখা হচ্ছে 1833 অক্টোবর মাসে, পাবলিশ হচ্ছে 1842 পোয়েমস এই গ্রন্থতে। স্ট্রেঞ্জ মিটিং এর কম্পোজিশন পিরিয়ড প্রথম বিশ্বযুদ্ধের শেষ 1918, পাবলিশ হচ্ছে 1919 হুইলস অ্যান অ্যান্থোলজি অফ ভার্স। ঠিক আছে, 1920তে আবার পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন এই গ্রন্থতে পাবলিশ হচ্ছে। দেখো স্ট্রেঞ্জ মিটিংয়ে দেখবে একটা লাইন ছিল, দ্য হুইলস অফ চ্যারিয়াট, দ্য চ্যারিয়াট হুইলস। সো সেই যে চ্যারিয়াট হুইলস ছিল সেই হুইলসটা মনে রাখবে, তাহলে মনে পড়ে যাবে তোমাদের পাবলিশ হচ্ছে হুইলস অ্যান অ্যান্থোলজি অফ ভার্স। বেশ, নেক্সট দেখি আমরা লাস্ট রাইড টুগেদার। দুটো গ্রন্থ মনে রাখতে হবে, একটা মেন অ্যান্ড উইমেন 1855, আর একটা হচ্ছে ড্রামাটিক রোম্যান্সেস 1868। লিসনার্স 1912, দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস। তাহলে 1912 সমস্ত যারা লিসনার ছিল আসলে তারা কেউ জীবিত ব্যক্তি নয়, সবার 12টা বেজে গেছে, তাহলে 1912 মনে রাখবে, তাহলেই মনে পড়ে যাবে এটা। ওকে, ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এটা হচ্ছে অক্টোবর মাস 1916। তাহলে অটাম টাইম বলেছিলেন কবি, তাহলে অটাম অক্টোবর 1916। আর এটা পাবলিশ হচ্ছে 1917তে দ্য লিটিল রিভিউ। ঠিক আছে, লিটিল লিটিল সোয়ান্স মনে রাখবে, একদম লিটিল লিটিল সোয়ান্স, ছোটো ছোটো সোয়ান, তাহলে দ্য লিটিল রিভিউ। তো ফ্রেন্ডস চলো এবার আমরা নাম্বার 15 থেকে দেখি। ডিয়ার ফ্রেন্ডস, ডার্কলিং থার্স আমরা দেখব। তার আগে একটা বিষয় আমি তোমাদের বলে দিই, আমি গ্রুপেও বলে দিয়েছি, গ্রুপ মানে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, পোস্টও আমি করে দিয়েছিলাম। আবার একবার আমি ক্লারিফাই করে দিচ্ছি, এখানে চ্যানেলের মেম্বারশিপের বিষয়টা আমি তোমাদের বলে দিই। চ্যানেলের মেম্বারশিপ এটা অন করা আছে, যেহেতু ইউটিউব আমাকে দিয়েছে এই সুবিধাটা, সেই জন্য আমি অন করে দিয়েছি এটা। কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এই এসএলএসটির জন্য শুধুমাত্র তোমরা মেম্বারশিপ নেবে না, কোনো প্রয়োজন নেই, কারণ এর জন্য কোনো স্পেশাল তোমাদের সুবিধা আমি দিতে পারবো না, কারণ আমার সমস্ত ভিডিও পাবলিক আছে, পাবলিকই থাকবে এসএলএসটির যে ভিডিওগুলো আছে। ক্লিয়ার? কিন্তু এটা বলার পরেও অনেকে নিয়েছে মেম্বারশিপ। এবারে প্রায় ধরো 8 জন মতন নিয়েছে এখনও পর্যন্ত মেম্বারশিপ আমার চ্যানেলে, তার মধ্যে 2 জন ডায়মন্ড মেম্বারশিপও নিয়েছে। ডায়মন্ড মেম্বারশিপ যেটা, এটা 199 টাকা পার মান্থে। 3টে লেভেল হয় এটার, ঠিক আছে, 3টে লেভেল এটা ইউটিউব দিয়েছে। একটা তোমার সিলভার মেম্বারশিপ, একটা গোল্ড মেম্বারশিপ, আর একটা ডায়মন্ড মেম্বারশিপ। তো ডায়মন্ড মেম্বারশিপ 199 পার মান্থের এটা। তো এগুলোর 3টের আলাদা আলাদা ফেসিলিটি আছে, এগুলো বলে দিই, অনেকে জানো না, আমিও জানতাম না এগুলো, আমিও ইউটিউব দেখে দেখি সব এগুলো শিখেছি। তো এই যে তোমার গোল্ড মেম্বারশিপ, সিলভার মেম্বারশিপ যেটা আছে, যদি এটা তুমি নাও তাহলে তোমার দেখবে নামের পাশে একটা ব্যাচ চলে আসে, আর তুমি যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে আর্লি অ্যাক্সেস পাবে ভিডিওতে, এছাড়া কোনো সুবিধা পাবে না। আর যদি তুমি গোল্ড মেম্বারশিপ নাও সেখানে তোমার নামের পাশে ব্যাচ আসবে, আর তার সাথে সাথে আমি যখন মেম্বার্স অনলি শর্ট ভিডিও বানাবো সেই শর্ট ভিডিওগুলো তোমরা শুধুমাত্র তোমরাই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। আর যদি ডায়মন্ড মেম্বারশিপ তুমি নাও, নামের পাশে ব্যাচ আসবে,
যদি আমি মেম্বার্স অনলি ভিডিও বানাই, সেই মেম্বার্স অনলি ভিডিওগুলো শুধুমাত্র তোমরাই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না যারা ডায়মন্ড মেম্বারশিপ নেবে। কিভাবে মেম্বারশিপ নেবে অনেকে প্রশ্ন করেছো। মেম্বারশিপ নেওয়া হচ্ছে, দেখবে চ্যানেলের নিচে একটা জয়েন বলে একটা বাটন আসছে, অপশান আসছে জয়েন, ওখানে ক্লিক করবে, দেখবে 3টে লেভেল দিয়ে দেবে কোনটা নিতে চাইছো তুমি, সিলভার, গোল্ড, ডায়মন্ড। তাহলে যদি তুমি শর্টস দেখতে চাও, মানে যেগুলো শুধুমাত্র মেম্বারদের জন্য বানানো হবে ভবিষ্যতে, তাহলে তুমি সেটা নেবে। যদি তুমি ভিডিও দেখতে চাও যেগুলো শুধুমাত্র মেম্বার্সদের জন্য বানানো হবে ভবিষ্যতে, তাহলে তুমি সেটা নেবে। আর যদি তোমার এসব দেখার ইচ্ছা না থাকে, তুমি শুধু চাইছো যে আমার নামটা একটু স্পেশাল হয়ে যাক, নামের পাশে একটা ব্যাচ আসুক, তাহলে তুমি শুধুমাত্র যেটা আমাদের সিলভার সেটা নিতে পারো। তবে এখন আমি নিতে বলছি না কাউকে, কিন্তু আমি বারণ করা সত্ত্বেও নিয়ে নিয়েছো অনেকে। যেহেতু নিয়ে নিয়েছো, তো এখন তো আর এটাকে আন্ডু করা যাবে না, যেহেতু 1 মাস তোমার থাকবে এটা। তো যেহেতু তুমি নিয়ে ফেলেছো, সেই কারণে তাদের জন্য যদি আমি কিছুই না দিই, এটা অন্যায় হবে তাদের জন্য। দেখো, এটাতে আমার কিছু আসবে না, আমি কিছু পাবো না। আমি যদি পাবলিক করে দিই না ভিডিওটা, তাহলে তার রেভিনিউটা অনেক বেশি হবে। কিন্তু আমি দেখছি দুজনও যদি থাকে ডায়মন্ড মেম্বারশিপে, তারাও তো বলবে যে দাদা আমরা তো নিলাম এটা, কিন্তু এর জন্য তো কোনো সুবিধাই তুমি দিলে না আমাদের, তাহলে এটা তাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হবে। সেই কারণে আমি একটা মাত্র ভিডিও বানিয়ে দেব, সেটা হচ্ছে তোমার সিনেকডকি আর মিটোনিমির ডিটেলসে আমি আলোচনা করে দেবো। শুধুমাত্র মেম্বার্স অনলি, যারা মেম্বার্স রয়েছে আমার এবং ডায়মন্ড মেম্বার্স, তারাই সেই ভিডিওটা দেখতে পাবে। কারণ এটা অনেকটা বড় হবে, সেই জন্য এটা শর্টসে বানাতে পারবো না আমি, এটা ভিডিও আকারেই দেব। এটা শুধুমাত্র সেই ডায়মন্ড মেম্বার যারা, তারাই দেখতে পাবে। বাকিদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত ভিডিওই আমার পাবলিকই থাকবে, কোনো চিন্তা নেই তোমাদের। এই একটা ভিডিও তাদের দিচ্ছি, তোমরাও বিষয়টা বুঝতে পারছো যে আমি কেন দিচ্ছি, এটাতে আমার কোনো লাভ নেই। এটা আমার নিজের খারাপ লাগছে যে এরা নিয়ে ফেলেছে বেচারি সব, এদের আমি বলার আগেই এরা নিয়ে নিয়েছে। সেই জন্য এদের জন্য কিছু তো করা উচিত, নাহলে এরা তো আমাকে দোষ দেবে যে আমরা টাকা খরচ করলাম দাদা, তো আমরা কিছুই তো পেলাম না। সেই কারণে আমি এদের জন্য একটা বানিয়ে দিচ্ছি, তাতে এরাও খুশি, তোমরাও খুশি। আর একটা শর্টস বানিয়ে দেবো আমি স্পেশাল, যারা গোল্ড নিয়েছো তাদের জন্য, তাহলে তারাও খুশি, ঠিক আছে। আর বাকি এরপরে যদি ভিডিও আসে আমার, সেগুলো পাবলিকই থাকবে, কোনো চিন্তা নেই তোমাদের, প্রাইভেট করব না আমি। যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে। এর পরের বিষয় সেটা পরের ব্যাপার, আপাতত এসএলএসটির জন্য সব পাবলিক ভিডিওই থাকবে আমার, ঠিক আছে। তো চলো, এটা নিয়ে আর কেউ কিছু বলবে না, কেউ কিছু কমেন্টও করবে না, কারণ এটার নড়চড় হবে না। আমি বলে দিয়েছি বানাবো, তাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো আমি, ক্লিয়ার। তো চলো তাহলে এবার শুরু করা যাক আমাদের, আবার নোট করতে থাকো। নাম্বার 15 দেখো, দ্য ডার্কলিং থ্রাশ। এই কবিতাটা নিয়েই অনেকের কিন্তু কনফিউশন থেকে গেছে যে এটার কম্পোজিশন পাবলিকেশনটা একটু ক্লিয়ার করে দাও দাদা, অনেকে বলেছো। তো চলো দেখা যাক এটার ব্যাপারটা কি। তো এই কবিতাটার ক্ষেত্রে তোমাদের কম্পোজিশন ডেটটাও মনে রাখতে হবে, পাবলিকেশন ডেটটাও মনে রাখতে হবে। কম্পোজিশন কবে হয়েছিল? ডিসেম্বর মাসের 1900 সালে। 1900 সালটা মনে রাখবে, এটা 1901 নয়, এটা 1899ও নয়, এটা 1900। 1900 সাল মানে হচ্ছে 90th সেঞ্চুরির শেষ। 1901 হলেই সেটা 20th সেঞ্চুরি হয়ে যাবে। তাহলে 1900 সালের ডিসেম্বর মাসে লেখা হয়েছে, কিন্তু কবে লেখা হয়েছে সেটা ক্লিয়ার নয়। পাবলিশ হয়েছিল কবে? 19 ডিসেম্বর 1900 সালে, তার মানে লেখা হয়েছে নিশ্চয়ই 19 ডিসেম্বরের আগে। 1900 সালে এটা পাবলিশ হচ্ছে 19 ডিসেম্বর। কোন গ্রন্থটা, কোন পত্রিকাতে? দ্য গ্রাফিক। এই পত্রিকাটাতে পাবলিশ হয়েছিল ডিসেম্বরে 19 তারিখে 1900 সালের। আশা করছি ক্লিয়ার। 1901 সালে, এর পরের বছর, পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, এই গ্রন্থটাতে এটা আবার পাবলিশ হয়। কিন্তু যখন এটা পাবলিশ হয় তখন কবি নিজে চেঞ্জ করেছিলেন এর কম্পোজিশন ডেটটাকে। উনি এই 31 ডিসেম্বর করে দিয়েছিলেন এটাকে। যদি এটা প্রথম পাবলিশ হয়েছিল 19 ডিসেম্বর, তার মানে লেখা হয়ে গেছে কবিতাটা 19 ডিসেম্বরের আগে, কিন্তু উনি চেঞ্জ করেছিলেন পরবর্তীকালে 31 ডিসেম্বর 1900। এই ডেটটা উনি কবিতাটার নিচে লিখে দিয়েছিলেন যে এই কবিতাটা লেখা হয়েছে 31 ডিসেম্বর 1900। কিন্তু আমরা সবাই জানি যেহেতু 19 ডিসেম্বর পাবলিশ হয়ে যাচ্ছে, তাহলে আগে পাবলিশ হয়ে গেল পরে লেখা হলো, এটা তো সম্ভব নয়। তাহলে বোঝাই যাচ্ছে উনি আগেই লিখেছিলেন কবিতাটা। এই লুসি পোয়েমসের ক্ষেত্রেও একই জিনিস হয়, এই জন্য কনফিউশন তৈরি হয়। কবি ইচ্ছা করে উনি মানে লিখেছেন হয়তো আগে, কিন্তু উনি ডেটটা দিচ্ছেন পরে।
বা লিখেছেন পরে, ডেটটা দিচ্ছেন আগে। এইরকম কবি ইচ্ছা করে কিছু চেঞ্জ করেন, সেই জন্য আমরা কনফিউজড হয়ে যাই ব্যাপারটা নিয়ে। তো এখানে কনফিউশনের কোনো জায়গা নেই, কারণ পাবলিশ হচ্ছে 1900 সালের 19 ডিসেম্বর গ্রাফিক পত্রিকাতে, আর 1901-এ আবার এই বইটাতে পাবলিশ হচ্ছে। কিন্তু লেখা হয়েছে কবে এটা, কবি কি বলেছেন? কবি বলেছেন এটা 31 ডিসেম্বর 1900 সালে আমি লিখেছি। তার কারণ কবিতাটার যে ভাব, সেই ভাবটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এই ডেটটা। কারণ 19th সেঞ্চুরির উনি ডেথ নিয়ে এই কবিতাটা লিখেছেন, মানে 19th সেঞ্চুরির একদম শেষ মুহূর্ত, 19th সেঞ্চুরি শেষ হচ্ছে। তো সেই জন্য যেহেতু ফ্যাগ এন্ডে রয়েছে 19th সেঞ্চুরি, তার ডেথ বেড, বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, উনি তো নামও দিয়েছিলেন এটাকে, তাই না? তো দেখো, এটা 31 ডিসেম্বর 1900-তে লেখা হয়েছে, কবি বলেছেন, কিন্তু লেখা হয়েছে তার আগে। পাবলিশ হয়েছে 19 ডিসেম্বর 1900 গ্রাফিক পত্রিকাতে, এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে 1901-এ এই গ্রন্থটাতে এটা বেরিয়েছিল, পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। আশা করছি এটা ক্লিয়ার। এবার চলে আসে আমরা নেক্সট কবিতা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওয়ার্ডসওয়ার্থের একটা সনেট। এটার কম্পোজিশন ডেট আসবে না। কম্পোজিশন ডেট ওয়ার্ডসওয়ার্থের অনেক কবিতার আমরা জানতেও পারি না, উনি লেখেননি, কিছু কিছু লিখেছেন, সেগুলো তো ক্লিয়ারলি আমরা জানি। যেমন টিন টার্ন অ্যাবে একদম ক্লিয়ারলি মেনশান করে দিয়েছেন উনি ডেটটা কবে, কিন্তু সব কবিতার এইভাবে মেনশান করা নেই, সেই জন্য কনফিউশন আসে, বিশেষ করে লুসি পোয়েমসগুলোর ক্ষেত্রে। তো এটা পাবলিশ হয়েছিল 1807-এর পোয়েমস ইন 2 ভলিউমস। এই নামটা মনে রাখবে, পোয়েমস ইন 2 ভলিউমস 1807-এ পাবলিশ হয়েছিল। লুসি পোয়েমসের একটা কবিতা, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, এই কবিতাটাও এই গ্রন্থটাতেই পাবলিশ হয়েছিল 1807-এ, পোয়েমস ইন 2 ভলিউমস। বাকি যে 4টে লুসি পোয়েমস রয়ে গেল আমাদের, সি ডোয়েল, স্ট্রেঞ্জ ফিটস, 3 ইয়ার্স, এ স্লাম্বার, এগুলো পাবলিশ হয়েছিল 1800 সালের লিরিক্যাল ব্যালার্ডসের সেকেন্ড এডিশানে। আশা করছি ক্লিয়ার। এবার তুমি বলবে, দাদা লুসি পোয়েমসগুলোর কম্পোজিশন ডেট দিলে না। কম্পোজিশন ডেটগুলো ইম্পর্টেন্ট নয়, এর মধ্যে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে। তাও যদি তোমরা জানতে চাও কম্পোজিশন ডেট, তাহলে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, পুরনো ভিডিওটা দেখবে না, রিসেন্ট যে ভিডিওটা আমি বানিয়েছি লুসি পোয়েমসের ওপরে, সেই ভিডিওটাতে ডিটেলসে আমি বলেছি সিকোয়েন্স অফ লুসি পোয়েমস রিসেন্ট, সিকোয়েন্স অফ লুসি পোয়েম রিভিজিটেড, সার্চ করবে আমার চ্যানেলে, ভিডিওটা চলে আসবে, সেই ভিডিওটা দেখে নেবে। তবে আমার মতে এইটা নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ নেই, যদি আসে লুসি পোয়েমসগুলোর পাবলিকেশান আসবে, এদের পাবলিকেশান হচ্ছে 1800 সাল, দ্য লিরিক্যাল ব্যালার্ডসের সেকেন্ড এডিশন। ক্লিয়ার? শুধু এই কবিতাটা আই ট্রাভেলড, এটা পরে পাবলিশ হয়েছিল 1807-এর পোয়েমস ইন 2 ভলিউমস। তো চলো দেখি আমরা, তাহলে আমাদের কটা হয়ে গেল, 21টা, আর 4টে বাকি আছে। চলো দেখে নিই 4টে ওড। ডিয়ার ফ্রেন্ডস, 22 ওড টু এ নাইটিঙ্গেল। ওড টু এ নাইটিঙ্গেল দেখো কম্পোজ হচ্ছে কবে, মে মাসে 1819। তো এই যে তোমার ওডগুলো 4টে রয়েছে, এগুলো এই 1819 আর 1820 এর মধ্যেই সব লেখা হয়েছে। তো 1819-এর মে মাসে কম্পোজ হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল। কোন সিজন ছিল এইটা মনে রাখবে, স্প্রিং সিজন, মর্নিংয়ে লেখা হয়েছে। এটা পুরো আমি গল্প কাহিনী তোমাদের বলেছিলাম যে কিভাবে লেখা হয়েছিল, কখন লেখা হয়েছিল, কোথায় কিডস ছিলেন সেই সময়। তো স্প্রিং মর্নিংয়ে লেখা হচ্ছে 1819 মে মাসে, পাবলিশ হচ্ছে কবে, জুলাই মাসে, 1 মাস পরেই পাবলিশ হয়ে যাচ্ছে, 1819-এই পাবলিশ হচ্ছে। যে পত্রিকায় পাবলিশ হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যানালস অফ দ্য ফাইন আর্টস। ক্লিয়ার? এরপরে বুক আকারে পাবলিশ হয়েছিল তার পরের বছর 1820-তে। বইটার নাম একটু বড়, মুখস্থ করে নাও, লামিয়া ইসাবেলা, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস। এই গ্রন্থটাতে কিডসের 2টো ওডই পাবলিশ হয়েছিল, অটামও পাবলিশ হয়েছিল, নাইটিঙ্গেলও পাবলিশ হয়েছিল। ওড টু অটাম দেখো কবে লেখা হচ্ছে, সেপ্টেম্বর মাসে লেখা হচ্ছে 1819-এ। অটাম পিরিয়ড চলছে, সেপ্টেম্বর, বুঝতে পারছো, সেপ্টেম্বর অটাম সিজনের সানডে ছিল সেদিন, যেদিন লিখেছেন রবিবার, তাহলে রবিবার অটাম সিজন, সেপ্টেম্বর মাস 1819, অটাম লেখা হচ্ছে। নাইটিঙ্গেল মে মাসে লেখা হচ্ছে একই বছর 1819, স্প্রিং টাইমে লেখা হচ্ছে মর্নিংয়ে। আর ওড টু অটাম পাবলিশ হচ্ছে কবে, 1820, ওই একই গ্রন্থে পাবলিশ হচ্ছে, লামিয়া ইসাবেলা, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস। এরপর চলে আসি আমরা, শেলির 2টো ওড আছে আমাদের। ওয়েস্ট উইন্ড আগে লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে তোমার স্কাইলার্ক। তাহলে ওয়েস্ট উইন্ড কবে লেখা হচ্ছে, 25 অক্টোবর 1819, অটাম সিজনে লেখা হচ্ছে, দেখতেই পাচ্ছ অক্টোবর। তো 25 অক্টোবর 1819-এ লেখা হচ্ছে তোমার ওয়েস্ট উইন্ড, পাবলিশ হচ্ছে কবে, 1820-তে। বইটার নাম কি, প্রমিথিউস আনবাউন্ড। ক্লিয়ার?
ওড টু এ স্কাইলার্ক নাম্বার 25 লাস্ট আমাদের টেক্সট চলে আসছি আমরা। কম্পোজড হচ্ছে জুন মাসের 1820-তে। জুন মাস দেখো সামার আর ইভিনিংয়ে লেখা হয়েছে এটা, তো সামার ইভিনিং জুন মাস 1820, পাবলিশও হচ্ছে 1820-তে, প্রমিথিউস আনবাউন্ড ওই একই গ্রন্থে পাবলিশ হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের 9-10 লেভেলের এসএলএসটির 25টা টেক্সট। প্রত্যেকটা টেক্সটের পাবলিকেশান ডেট বলে দিয়েছি। ইম্পর্টেন্ট কিছু কিছু তোমাদের কম্পোজিশান ডেট করতে হবে, সেগুলো আমি বলে দিলাম কোনগুলো করতে হবে। বিশেষ করে ওডগুলোর কম্পোজিশান ডেট অবশ্যই করে নেবে। ডার্কলিং থাসের কম্পোজিশান ডেটটা করে নেবে, তোমার ইউলিসিসের কম্পোজিশান ডেটটা তোমরা করে নেবে। তো যেগুলো আমি তোমাদের বলেছি কম্পোজিশান ডেট, স্ট্রেঞ্জ মিটিং এরও কম্পোজিশান ডেটটা করে নেবে। তো এদের কম্পোজিশান ডেটগুলো করে নেবে। বাকি যে কবিতাগুলো রয়ে গেল এদের সমস্ত পাবলিকেশান ডেটগুলো করবে। আর যে ড্রামাগুলো রয়েছে তাদের স্টেজ হয়েছিল কবে সেই ডেটটা মুখস্থ করে নেবে। তো ফ্রেন্ডস, আজকে এতটাই। যদি টাইম পাওয়া যায় তাহলে 11-12-এর কম্পোজিশান তোমার পাবলিকেশান ডেটগুলো আমি করিয়ে দিতে পারবো একটা ভিডিওয়, যদি টাইম পাওয়া যায় তবেই। আর এরপরে তো আমি বলেছি এরপরের যে ভিডিওটা আসবে সেটা মেম্বার্স অনলি ভিডিও হবে। তো তারপরে যদি আবার ভিডিও আনি সেগুলো আবার সব পাবলিকই থাকবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।